মতো শুয়োরের বাচ্চা কয়ে যায়, কি কর? হ্যাঁ কি বলে? সব নেতারা কুত্তার বাচ্চা শুয়োরের বাচ্চা মন বড় কয়ে যায়, কি করে? দেখা সবাই সমতল আছে সবাই, আপনারা সবাই শুয়োরের বাচ্চা, বাংলাদেশের রাজনীতিবিদের আপনারা কুত্তার বাচ্চা, কি বলেন? সরকারের মন্ত্রীরা উপদেষ্টারা আপনারা কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা। আমি বলি না, জনগণ বলে, কি বলে? আপনারা বেঈমান, চোর, চোর, আপনারা ধান্দাবাজ, আপনারা ভক্ত না, আপনারা আপনাদের বাসার বাড়ির কাজের দাওয়ানের বেতন ঠিক মতো দেন না, আপনার ড্রাইভারের বেতন ঠিক মতো দেন না, আপনার বাসার কাজের বেড়ির বেতন ঠিক মতো দেন না, আপনার দেশের মন্ত্রী, আপনার দেশের বড় বড় সচিব, বড় বড় শিক্ষিত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, কত চ্যান্সেলর আপনারা, আপনাদের ড্রাইভার বেতন পায় না ঠিক মতে, আপনাদের কাজের বুয়া ছুটি পায় না, বেতন পায় না, উচ্ছিষ্ট খায়। আজ পর্যন্ত বলতে পারবেন আপনি কাজের যদি সময় বসে অ্যাক্টিভ লেখাইছেন? বলতে পারবেন না কোনো মন্ত্রীর বাচ্চা যে কাজে যে বুয়ার বাবুসি রান্না করে তার সঙ্গে অ্যাক্টিভ বসে খাইছেন? ও মানুষ না, ও মানবতা নাই। ওই তুর্কি সাহেব কি বলছেন, তুরুক সাহেব কি বলছেন, মানবতা বানাবেন। আপনার বাড়িতে আপনি কাজের লোকগুলো নিয়ে অ্যাক্টিভ করে খাইছেন এক টেবিলে? আপনার যদি 3 জন খান, 3টা মাছ রান্না করেন, টুকরাটা ফালাইয়া দিলে কাটানোর লোক একটু বাচ্চা টাকা দেন, বাবুর্চিরা দেন। ওই তো ভদ্রলোক আপনারা, ওই ভদ্রলোক আমরা তো চিনি আপনাদের। আপনাদের তো দেখার, আপনাদের অন্তর্মন দেখার সুযোগ তো আমার হয়েছে। এদেশের প্রধানমন্ত্রী তো দেখছি, আর ছোট ছোট মন্ত্রীরাও দেখছি, কি করেন জানি না। একটা লোক মিষ্টির প্যাকেটটা নিয়ে আসলে লোক হলো জিপাটা লম্বা দেখা, বুঝছেন না? কি জানি কি মিষ্টি জানি, যে বাচ্চা 14 গোষ্ঠী খায় নাই। আরে বাবা তাড়াতাড়ি মিষ্টি ঘরে নিয়ে যা, এ হলো আমাদের দেশের মন্ত্রী। এদেরকে আমরা চিনি না, দেখছি না রাজনেতারা কি পার্টি মিটিং এ আসে, খায়া দেয় জায়গায়, একবার জিজ্ঞাসা করে টাকাটা কে দিবে? কর্মী চাপা উঠাবে না কি করবে? চাপাবাজি করবে না কি করবে কর্মী? বলেন, কর্মীর দোষ দেন। কাজে ভাই আজকে জনগণের সামনে সাক্ষী রেখে বললাম, আমার তো চলে যাওয়ার পালা, চলে যাব। যাওয়ার আগ পর্যন্ত আমিও পাগল, দেশটার পাগল করে চলে যাবো। না যেটা হচ্ছে যে আক্তার ভাই, আপনি যেভাবে স্পষ্ট ভাষায় অন্যায়কে অন্যায়, চুরকে চুর, ডাকাতকে ডাকাত বলতে পারেন, বাংলাদেশে বর্তমান সময়ে কম রাজনীতিবিদ আছেন সে কথা বলতে পারেন। কারণ দেখেন আজকের যে অবস্থা, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আপনি প্রথম কথা বলছেন, আপনি বলছেন নির্বাচন নিয়ে টাল বাহানা হবে, আমরা দেখতে তাই হচ্ছে। নির্বাচন দিবে না, আপনি বলছেন নির্বাচন দিবে না, আমরা দেখতে পাচ্ছি তাই হচ্ছে। নির্বাচন কবে হবে তা এখনো কিন্তু নিশ্চয়তা নেই। এই বিষয়গুলা যেভাবে আপনি সুস্পষ্টভাবে বলছেন, এবং আপনার যদি রাজনীতিবিদরা শিক্ষা নেন, যে তারা যদি শিক্ষাটা নেন, যে আসলে আপনি আগেই বলতে পারতেছেন। আপনি যেদিন তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠক হয় সেদিনই আমরা প্রোগ্রাম করেছিলাম, আপনি বলছেন সেই বৈঠকটা হবে, এই বৈঠকটা ঠিক হচ্ছে না, এই বৈঠকটা সুপরিকল্পিত করানো হচ্ছে, আজকে অনেকটা সেদিকেই যাচ্ছে। আর তুই বলেন প্লিজ এই বিষয়গুলো নিয়ে। না সেজন্য বললাম যে আজকে আমাদেরকে কি হয়েছে, আমরা বড় বড় সাহেবরা ক্ষমতা দেখায়, পুলিশদের ক্ষমতা দেখায়, ম্যাজিস্ট্রেটদের দেখায়, ওই ধরে নিয়ে এক মামলা দেয়, মামলার ভয় দেখায়, উকালতির ভয় দেখায়, বলেন এইগুলো দেখায় দেখে কি হচ্ছে বলেন? জি, আজকে আমরা তো রাজনীতিবিদরা, আমরা সংগঠিত বলে অনেক কিছু করতে পারি। আজকে আমি কথা বলার সাহস পাচ্ছি কেন? আমার সঙ্গে এই 500 লোক আছে, ওইটা এই 500 লোক যদি না আসতো আমার কোনো দাম আছে রে? তাহলে আমি কি? আমি সেদের বাপ, কি আমি এলাম এইটা কি? যদি জনগণ না থাকে কি, তাহলে আমি কি রে ভাই? দাম আছে কোনো? এইটা আমরা করা কথা না, বাংলায় যেটা কয় সেদের বাপ, বুঝলেন? সেদের বাপ কারে কয়? আমরা সব সেদের বাপ। আসলে দেশে কেমন ধরে লাগছে পাবলিক নাই, আমরাও তো খালি থাকতে লাগবো, এই জনগণ না থাকে। এই জনগণ থাকলেই আসি, আর যেদিন জনগণ থাকবে না এই দিন দেখবেন কুত্তা বেলা খায় বাবা।
জি। কুত্তা মিলে কামড়ায় খাবে, কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে না। আপনার যে রাজাকার বাচ্চা আপনারা কমেন্টস করছিল, সেও আপনার জনগণের স্লোগানে বাঁচছে। সে তো বললাম যে আমরা জি আছি, এখন রাস্তাঘাটে চলি, একা একা চলি, কে কোথাও দুজন লোক হলে তো আমি দুর্বল হয়ে যাই, বুঝছেন না? একজন ভার্সেস 2 হলে তো আমি দুর্বল হয়ে গেলাম না, জি বুঝতে পারছেন না? তখন কি করবেন বলেন? ক্ষমতা দেখায়, দম্বটা দেখায়, পুলিশদের দেখায়, জজদের দেখায়, ম্যাজিস্ট্রেট দেখায়, এখন মবদের দেখায়। এই জন্য এখন প্ল্যান করছে কি জানেন? বাথরুমে গেল 50 জন লোক তুলে দেবো, বলে এখান থেকে কোনো সামথিং গেল ফাল দেয়া না উঠে কি করো মানে জি মব করবি, আয় মব করার ভাই, বুঝতে পারছেন না? মব জি। করবো। মবেরা তো উল্টো মানে এখন দৌড় খাচ্ছে বিভিন্ন জায়গায়। যারা মব করতো ওরা নিজেরাই এখন বাঁকতেছে, এবং মানুষ যখন সংগঠিত হচ্ছে তখন ওরা বাঁকবে, ওরা ঠিক বাঁচতে পারবে না। তো মবের জবাব মব দিয়ে দিব। এখন এখন একা চলবো না, হিম্মত থাকে সামনে পড়িস, বুঝছেন না? প্রকাশ্যই বলে দিলাম, কত বড় মব হলে ওই দেখবো, বুঝতে পারছেন? কিন্তু একটা বিষয় অন্যায় যদি আমি করি, যে শাস্তি দিবে মাথা পেতে দেবে, যে শাস্তি দেবে মাথা পেতে দেবে। অপরাধ যদি করি ঘর থেকে বেরোবো না, আপনার সামনে আসবো না, বুঝতে পারছেন? জি আমরা মিথ্যা কথা বলবো না। আমরা আছি এই 30 বছর ধরে, 35 বছর ধরে এদের সঙ্গে আছি আমি। এই কদিন থাকবো জানি না, যদি হাতে 10টা সময় থাকতো তাহলে কাল থেকে বাইরে করতাম, গ্রামে গ্রামে, ঘরে ঘরে। এই শুধু 2 থানা না, পুরো জেলা সংগঠিত করতাম, দেখি এখানে কে বিএনপি ছাড়া কে ঢুকে জেলায়। আজকে হলো আপনার সাথে কথা বলবো, এর আমার প্রোগ্রাম দিচ্ছে একটা, জি। আমি তোমাদের লোক সংখ্যা একসঙ্গে করি, তাহলে কি বলেন? সুপ্রিয় দর্শক, আমরা এখন আমরা জানেন আমরা নিয়মিত অনুষ্ঠান করি সময় সময় বাংলাদেশে, এবং আজকেও আমরা কথা বলবো আমাদের সাথে নিয়মিত যিনি থাকেন, যিনি এই সময়ে যারা যে কয়েকজন ব্যক্তি স্পষ্টভাবে কথা বলেন, স্পষ্টভাবে সমালোচনা করেন, স্পষ্টভাবে নির্বাচনের কথা বলেন, কি হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা কি, এই কথাগুলা যিনি বলেন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় সাবেক সাংসদ মেজর মোশাররফ আখতারুজ্জামান এবং বিএনপির সাবেক নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এবং আপনি জানেন যে আমরা আসলে নিয়মিত কথা বলছি, বিশেষ করে নির্বাচন নিয়ে। আজ আমরা দেখেছি 2টা ঘটনা হওয়ার পর, একটা হচ্ছে যে হাতিয়াবান্ধা এবং একটা হচ্ছে পটিয়ার 2 জায়গায় থানায় হামলার পর জামাতের আমির বলেছেন এই পরিস্থিতি নির্বাচন কিসের, কি নির্বাচন হবে। জামায়াতের আমির ডক্টর শফিক বলেছেন, প্রথম আলোতে আমরা উঠেছে দেখছি। আপনি যে কথাগুলো বলছিলেন আজকে অনেকটা প্রমাণিত আক্তার ভাই, যে আসলে বাংলাদেশে নির্বাচন ডক্টর ইউনূস দিবেন না, নির্বাচন হবে না, আজকে সেই দিয়েই বাংলাদেশ যাচ্ছে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনার সাথে আজকে আলোচনা শুরু করার আগে আমার এখানে আমি আসছিলাম, আমাদের একটা ছোট্ট আলোচনা সভা ছিল, ওনারা সবাই আছে। আমি আপনার সঙ্গে ওনাদেরকে আপনার স্টুডিওতে অংশগ্রহণ করে নিচ্ছি, যদি আপনার আপত্তি না থাকে। সবার দিকে তাকায় দেখেন। জি 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 জি, আসসালামু আলাইকুম। জি, শত শত নেতা কর্মী, জি সব আসতেছে, পরিষ্কার আসছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আখতারুজ্জামান ভাইয়ের মানে উনি লাইভে শত শত নেতা কর্মী দেখাচ্ছেন, এবং আমরা আশা করব যে এই লাইভটা একটু সবাই শেয়ার করে দিবেন লাইভটা, যাতে আরো বেশি দর্শক এই অনুষ্ঠানটা দেখতে পারেন। আমরা আশা করি যে সেইভাবে আপনারাও শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।
প্রিয় দর্শক, আপনারা আসলে আপনি আমাকে যে- প্রোগ্রামও করছেন, আমার দিতে আমার সভা ছিল, যেহেতু আপনি অনুমতি দিয়েছেন আমরা সবাই একসঙ্গে করে ফেললাম। জি জি কি বলেন আপনারা সবাই? আমার কথা শোনা যায়? আপনারা শুনবেন, টেলিভিশনেও, ওনারাও অনলাইনেও, ইউটিউবে শুনবেন। আসলে আমরা জনগণের সঙ্গে রাজনীতি করি, জনগণের সঙ্গে আমাদের সম্পৃক্ততা। আমরা যখন যেখানে যাই, যা কিছু করি জনগণের সঙ্গে করি। আজকে আপনি যে কথাটা বলার চেষ্টা করছেন, যে যেটা বলেছেন, দেখেন আমরা যারা আকাশে থাকি অর্থাৎ ঢাকা শহরে থাকি, তাদের কিন্তু আমরা পার্ট টাইমার পলিটিশিয়ান। আমরা রাজনীতি করি, সকালে ঘুমিয়ে উঠে পায়জামা পাঞ্জাবি পরে, ইস্তারি করা পাঞ্জাবি পরে পার্টি অফিসে যাই, বিভিন্ন সেমিনার সেম্পোনিয়ে যাই, বক্তৃতা দেই, আর মাঝে মাঝে একটা দুটো জনসভা করি, জনসভা করে আমরা ঢাকাতে রাজনীতি করি। কিন্তু গ্রাম বাংলা, যেখানে বাংলাদেশের 98% ভোটার বাস করে, যাদের দ্বারা দেশ শাসিত হয়, চালিত হয়, তাদের সঙ্গে ওনাদের কোনো সম্পর্ক নাই। আজকে আমি দেখলাম সমন্বয়কারী একটা সভাতে আলী রিয়াজ সাহেব বলছেন তিনি সংবিধান লঙ্ঘন করে এখানে আসছেন এবং উনি সংবিধান লঙ্ঘন করবেনই। এই কথা তো শেখ হাসিনা একদিন বলেছিল, শেখ হাসিনা যা বলবে তাই দেশের হবে। আজকে আলী রিয়াজ একই সুরে কথা বলছে যে যে সংবিধান লঙ্ঘন করে আছে, সংবিধান লঙ্ঘন করে এখানে আসছে এবং সে যা কিছু করতেছে সংবিধান লঙ্ঘন করে আসতেছে। এখন এই আলী রিয়াজের অবস্থাতে কি হবে আগামীতে আল্লাহ জানে, কারণ তার তো আমেরিকা বাড়ি আছে, সিআইএ তাকে বাঁচায় নিয়ে যাবে, আফগানিস্তান থেকে বাঁচায় নিয়ে গেছে অনেককে। কিন্তু এই যে দেশটাকে একটা বিশৃঙ্খল অবস্থায় ফেলে যাবে, এই দেশটাকে উচ্ছৃঙ্খল করে যাবে, এই যে আপনি জামাতের কথা বললেন, আজকে আমাকে বলেন মানুষ কেন আইন মানবে? সরকার যেখানে প্রতিনিয়ত আইন অমান্য করতেছে, প্রশাসন যেখানে আইন অমান্য করে চলতেছে, আপনি দেখেন কয়দিন আগে এনবিআর এ কতগুলো অফিসাররা ওনারা আন্দোলন করেছিল। আন্দোলন করা যদি অপরাধ হয়, তাহলে কি জুলাই বিপ্লবে অংশগ্রহণ করা অপরাধ ছিল না? তাহলে ওনারা কি বলতে চাচ্ছেন? আজকে এনবিআর অফিসারদের চাকরি যাচ্ছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করতেছে কেন? তারা তাদের রুটি রোজগারের কথা বলেছিল, তারা আন্দোলন করেছিল তাদের রুটি রোজগারের জন্য, তাদের বেঁচে থাকার জন্য। ওইটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আজকে আলী রিয়াজরা যা করছে এটা কি অপরাধ হবে না? আজকে ওনার রাজনীতিবিদদের যা খুশি তা বলে গালাগালি করতেছে, কিন্তু এই রাজনীতিবিদরা তো ক্ষমতায় থাকবে। এই রাজনীতিবিদরাই আগামী বছরে 10 মাস চলে গেছে, 11 মাস 12 মাসে পড়েছে, রাজনীতিবিদরা আছে। এই যে আমাদের যে কুকিলরা যারা বিভিন্ন সময় আসেন, বসন্তের কুকিলরা আসেন, তাদেরকে তো পাওয়া যাবে না, ওনারা চলে যাবেন আবার আমেরিকাতে, চলে যাবেন আবার। কিন্তু আজকে দেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে গেছেন। আজকে বিএনপি হতেও ধৈর্য ধরে আছে, এবং ধৈর্য ধরে আছে বলে আজকে শান্তি আছে, শৃঙ্খলা আছে, মানুষ বাস করতে পারতেছে, কিন্তু ওরা উচ্ছৃঙ্খল দিকে নিয়ে যাচ্ছে। আমি মনে করি জামাতের আমি সঠিক কথাই বলেছেন, ঠিক কথা বলেছেন। কিসের নির্বাচন? যদি দেশের মানুষের মধ্যে শৃঙ্খলা না থাকে, শান্তি না থাকে, তাহলে কিসের নির্বাচন? এই কথাটাই তো আমি বলে আসতেছি, এটাই তো পরিবেশ সৃষ্টি হবে। এই সরকার, ইউনূস সাহেবের সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে এখানে একটা বিভেদ লাগিয়ে দিচ্ছে, এবং সেই বিভেদ লাগিয়ে দিয়ে তারা ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করতেছে। আমার মনে হয় না এবার সেটা সম্ভব হবে। এবারে খেলাটা তো সহজ হবে না। আমি কি আপনাকে বলেছি, গত মাসে আপনাকে বলেছিলাম যে জুলাই মাস অপেক্ষা করেন, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, 5 তারিখের পরে দেখেন দেশের অবস্থা কি দাঁড়ায়, দেশ কোন দিকে যায়, কারা টিকে থাকে, কারা আসে। আমার তো মনে হয় আওয়ামী লীগ নড়ে চড়ে বসতেছে। আমার তো মনে হয় 5 তারিখের পরে আওয়ামী লীগ আজান দিবে, আওয়ামী লীগ জানান দিবে যে তারা বাংলাদেশে এখনো আছে। কাজেই দেশটাকে সবার সাথে না গিয়ে আমি এখনো মনে করি যে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিয়ে
এই সরকারটা জাতীয় সরকার গঠন করুক, নির্বাচন হোক, পার্লামেন্ট তৈরি হোক, তারপর সরকার গঠন করেন সকল দল নিয়ে, আর আপত্তি নাই। সংবিধান সেভাবে সংশোধন করে, কারণ যদি পার্লামেন্ট থাকে, সংসদ থাকে, তাহলে তো সংবিধান পরিবর্তন করার কোনো বিষয় না। কিন্তু সংসদ আলী রিয়াজ সম্মত করতে পারবে না। আলী রিয়াজ আর মজুমদার সাহেবের বানানো সংবিধান তো এই দেশে মানুষ মানবে না, কেউ মানবে না। এই দেশের সংবিধান জনগণের প্রতিনিধি দ্বারা বানাতে হবে। জনগণ যারা প্রতিনিধি বানিয়ে দিবে, এই সংসদ বানিয়ে দিবে। সংসদ পারবে একমাত্র এই সংবিধান সংশোধন করা। আজকে যারা দম্ভ করে বলছেন আমি সংবিধান অমান্য করেই আসছি, তাদেরকে এই কথাটাই তাদের জন্য স্টেটমেন্ট হয়ে দাঁড়াবে, এই কথাটাই তাদের আদালতে তাদের বিরুদ্ধে দাঁড়াবে, এই বক্তব্যটাই তাদের জন্য। কাজেই আমার অনুরোধ থাকবে, আমার লোকেরা এখানে আছেন, সবাই আছেন, কি বলেন আপনারা? একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশের মুক্তি নাই, মুক্তি হবে না। আজকে সবাই একজোটে বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছেন, এবং সেদিন আমরা দেখলাম সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমরা আপনাদের সঙ্গে সব বিষয়ে একমত, নাহলে আপনারা বলবেন যে আমরা একমত না। তারপরেও কেন বিএনপি বললো আপনারা সবার সঙ্গে একমত, এইটাও ঠিক না। অর্থাৎ বিএনপি একমত হইলেও একমত না। আমি মনে করি দেশে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দরকার, এবং আমি মনে করি ঠিক আছে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা থাকতে চান, তার কিছু এজেন্ডা আছে, কিছু এজেন্ডা আছে, সেগুলো বাস্তবায়িত করতে চান। যদি দেশের মঙ্গলের জন্য হয়, কল্যাণের জন্য হয়, জনগণের ভালোর জন্য হয়, করবেন, আপত্তি নেই আমাদের। কিন্তু সেটা বাংলাদেশের জনগণের পক্ষে হতে হবে, জনগণের কল্যাণ করতে হবে, কি বলেন? আমরা যদি জনগণের জন্য ভালো হয় মানবো না আমরা যদি জনগণের জন্য ইতিবাচক কিছু আসে, এটা যদি জনগণের জন্য ভালো কিছু হয়, তাহলে কি মানবো না আমরা? তাহলে আমাদেরকে তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদেরকে সেটা বুঝতে হবে। আপনার জনগণের জন্য কিছু করেন, জনগণ আমরা থাকবো। সরাসরি কণ্ঠ শুনতে পাচ্ছেন আপনি, জনগণ কি বলে? আকার ভাই, আর একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের দর্শকরা করছেন, যে আমরা দেখলাম গত 2-3 দিন আগে ফ্রান্সের তথাকথিত ইউটিউবার উনি বলছেন যে বাংলাদেশে বেগম জিয়াকে রাষ্ট্রপতি করে এবং আপনার একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার বা জাতীয় সরকার গঠন করা হবে। এবং আমরা দেখলাম যে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী এবং মানে বেগম জিয়াকে রাষ্ট্রপতি করে করা একটা মানে পরিকল্পনা, এটা ভাইরাল হয়ে গেল। এই বিষয়ে একটু বলতেন, এটা কি অন্য কোনো পরিকল্পনার অংশ? এটা আমাদের গুরু ব্যক্তি, আমাদের এখন আধ্যাত্মিক নেতা, উনি আমাদের আদর্শের নেতা। উনি যেটা বলেন আমরা সেটাই পালন করি। উনি যখন বলেছেন তখন আমাদের সেটা পালন করতে হবে, পালন করব আমরা, না হলে তো উনি দেশে আগুন লাগাই দেবে। উনি তো বলছে উনি যাকে ধরবে, যার বিরুদ্ধে লাগবে, তাকে বাংলাদেশে থাকতে দিবে না। এত বড় গুরুদেবের বিরুদ্ধে আমি কেমনে যাবো বলেন? আমি গুরুদেব মানি, বলছি না আমি গুরুদেব মানি, উনি আমার গুরুদেব। এই গুরুদেব বলছে সে যার পিছনে লাগবে তার সর্বনাশ করে ছাড়বে। এখন উনি যদি বলে যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাবে, উনি সবাই বানাতে পারেন, ডক্টর ইউনূস সাহেবকে কি বানাতে পারবেন? তবে ওনার রূপটা ওনার প্রকাশ পাচ্ছে আস্তে আস্তে, উনি কি চাচ্ছেন ওনার রূপটা মনে প্রকাশ পাচ্ছে। উনি দুইটা বিষয় দেখেন, তারেক রহমানের সঙ্গে ইউনূস সাহেবের সভাটা করায় দেওয়ার জন্য, মিটিং করার জন্য উনি অনেক ধরনের চাল ছেড়ে তারেক রহমান সাহেবকে বুঝাইছেন যে এই সভাটা করা দরকার, করলে তারেক রহমান সাহেবের ভালো হবে, বিএনপি ভালো হবে। সভা করার পরে তো বিএনপি বুঝতে পারছে সভাটা করে বিএনপি কি বুমেরাং হয়েছে। বিএনপি তখন বুঝতে পেরেছে যে ওই আমার গুরুদেবের কথায় উনি ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করে দলটির জন্য কি করলেন, উনি তো সেটা বুঝতে পেরেছেন। আবার এখন উনি বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাচ্ছেন, সে রাষ্ট্রপতি বানাইলে বিএনপির কি অবস্থা হবে, এটাও নিশ্চয়ই বিএনপি অনুধাবন করবে। আর একটা কথা ভাই আমি আপনাদেরকে বলি, আপনারা যারা নিজেদেরকে খুব হিরো মনে করেন, নিজেদেরকে খুব বিবেকবান মনে করেন,
আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। আপনারা অনেক মন্তব্য করেন, এই ইউটিউবে মন্তব্য করেন, ফেসবুকে মন্তব্য করেন। আমি আপনাদের প্রতিটা মন্তব্য পড়ি, শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু আপনাদেরকে তো বুঝতে হবে, আপনি তো একাই না, বাংলাদেশে তো আরো 20 কোটি মানুষ আছে, তাদেরও তো মতামত আছে। এই যে আমি এখানে যে লোকগুলোকে দেখালাম আপনাদের সামনে, এনারা কি আমাদের চেয়ে, আপনাদের চেয়ে, কারোর চেয়ে কম বুঝে? ওনাদের সামাজিক ভিত্তি কি আমার চেয়ে, আপনার চেয়ে কম? এখানে যারা বসে আছে, এই যে কয়েকশো লোক বসে আছে রাতে 9টার সময়, এনারা কি আপনাদের চেয়ে কম বুঝে? আপনারা যারা বিচ্ছিন্ন ভাবে কতগুলো এই যে ফুটকা ছেলে, কতগুলো ফুচকা ছেলে, টুকাই ছেলে, ওদের নাম তো আমরা বলতে পারি, কারা কারা যে কমেন্ট করতেছেন, এদেরকে তো আমরা চিনি। বলেন, আপনি কি রাস্তায় সোজা হয়ে রাস্তায় চলতে পারবেন এদের সামনে, এই লোকগুলোর সামনে? আমাকে বলেন, যারা এখানে বসে আছে এই সহস্রাম গোছিয়াটা ইউনিয়নে, ওনাদের বাইরে কোন লোক আছে? আছে কেউ? বলেন, আছে কোনো বাপের বেটা এখানে এসে দাঁড়াতে আপনাদের সামনে? বলেন। এই যে ওনারা মন্তব্য করে, আমরা তো আপনাদের মন্তব্যকে সম্মান করি, শ্রদ্ধা করি। আপনারা একজনে কি বললেন এটা তো মানুষের দেখে, কিন্তু দেখেন না সমষ্টি মানুষ কি বলে। দেখেন আপনাদের বিরুদ্ধে কি খুব জানে ওরা, শুনেন, দেখেন তো। দেখেন তারা কি বলে, দেখেন ওরা কি আপনাদের সঙ্গে আছে না আমাদের সঙ্গে আছে? কার সঙ্গে আছে আপনারা? মানে আপনারা কয়জন যারা এই কথা বলেন? আপনাদের সঙ্গে কয়জন আছে দেখাতে পারবেন? বিচ্ছিন্ন ভাবে আপনারা অনেক ঘটনা ঘটাতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনাদেরকে পরে খুঁজে পাওয়া যায় না। তো আপনাদেরকে পরে খুঁজে পাওয়া যায় না, আপনারা তো অনেক কিছু আছেন। এই যে আমার গুরুদেব অনেক কিছু বলেন, ফ্রান্স থেকে বলেন, বাংলাদেশ থেকে বলেন না, বাংলাদেশে এসে বলেন না বাবা। আমার গুরুদেব তো অনেককেই পাঠা দিচ্ছে অনেক জায়গায়। আমার গুরুদেব বাংলাদেশে সেটা মুক্তি দেখলো দেখি, বাংলাদেশের রাজপথে এসে। আমার গুরুদেবের তো মনে হয় যে ওখানেই বোধ হয় ওনাকে আমাদের ওই কি করে এটাকে ওই হিমালয়ে পাঠাই দিতে হবে। কাজেই আমরা কথাটা জি, আরেকটা প্রশ্ন আপনার কাছে, আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে মানুষ এই যাবৎকালে লিখছেন যে দুর্নীতিটা, যে আপনার দুর্নীতির জন্য শেখ হাসিনার পতন হলো, যে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ মানে তার নেতা এমপি মন্ত্রীরা পালাতে বাধ্য হলো, একই দুর্নীতি কিন্তু যারা অন্তত সরকারের যারা মানে ছত্রছায়া আছে তারাই করছে। এই বিষয়ে যদি বলেন, মানুষ কিন্তু হতাশ হয়ে যাচ্ছে, এই বিষয়ে একটু বলেন প্লিজ। দেখেন, দুর্নীতি হলো একটা নীতিহীন বিষয়। যখন একটি রাষ্ট্রের কোনো সুস্পষ্ট লক্ষ্য থাকে না, যখন একটি রাষ্ট্রের কোনো নীতি থাকে না, তখন যাই করা হয় তা সবই দুর্নীতি। কারণ আপনি একটা নীতি থাকলে তো তাকে মূল্যায়ন করবেন, সুনীতি না নীতি না দুর্নীতি। আজকে বাংলাদেশের সরকার দম্ভ করে বলতেছে, সরকারের লোকের দম্ভ করে বলছে তারা সংবিধানের বাইরে সরকার, সংবিধানের বাইরে চলতেছে, সংবিধানের বাইরে আসছে। আজকে আলী রিয়াজের মতো একটা শিক্ষিত মানুষ যদি বলতে পারে যেখানে সংবিধান মোতাবেক শপথ নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ এই সংবিধানকে মানিয়া চলিবেন, রক্ষণ করিবেন বলে শপথ নিয়ে সরকার গঠন করেছেন, তিনি যাদেরকে নিয়োজিত করেছেন, যাদেরকে দিয়ে সমন্বয় কমিটি করে দিয়েছেন, জাতীয় ঐক্যমত কমিটি করে দিয়েছেন, তারা ওনার চোখের সামনে ওনার উপরে বুক ফুলায় বলতেছে তারা সংবিধান অমান্য করে আসছেন। তো ওনারা যদি সংবিধান অমান্য করতে পারে, তাহলে বাংলার মানুষ যদি সংবিধান অমান্য করে, আইন অমান্য করে, তখন কি অবস্থাটা হবে? আলী রিয়াজ সাহেব যদি দম্ভ ভরে বলতে পারে যদি সংবিধান অমান্য করে এখানে বসে আছেন, তাহলে এই যে আজকে আমার সামনে যারা বসে আছেন তারা যদি বলে যে আসো আলী রিয়াজ তুমি কোথায় আছো, আমরা আসতেছি দেখি, আমরা সংবিধান ভঙ্গ করে আসবো, টিকতে পারবেন?
এরা মব জাস্টিস করতে কয় মিনিট লাগবে বলেন কিরে ভাই? তাহলে এই মব জাস্টিস তো সবাই করাতে পারবে, কে পারবে না? এই খেলা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ দুর্নীতি তো আমরা বলছি আগে রাষ্ট্রটাকে সঠিক জায়গায় আনেন। আমরা ডক্টর ইউনূস সাহেবের প্রতি আনুগত্য দেখিয়েছি, ডক্টর ইউনূস সাহেবকে আমরা মানি। কি বল মানি না আমরা? বিএনপি সবাই মানেন। তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন এই সরকারকে আমরা মানি, সহযোগিতা করব এবং এই সরকারকে ব্যর্থ হতে দিব না। আমি আজকে আপনাকে সাক্ষী রেখে আমি আমার নেতা কর্মীর উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাই, যদি অনুমতি দেন। আমি আপনার কাছে না বলে আমি ওনাদের কাছে বলতে চাই, যার মাধ্যমে আপনি হয়তো অন্যকে সবাইকে জানাতে পারবেন। আমি কি বলবো? জি 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 অবশ্যই। ধন্যবাদ। জি জি অবশ্যই। আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাইকে। এতক্ষণ আমি আপনাদের সামনে কথা বললাম প্রবাস দর্পণে। প্রবাস দর্পণ যে প্রশ্নগুলো করেছিল সেই প্রশ্নের জবাবগুলো আপনাদেরকে আমি দিয়েছি। আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই। আজকে দেশের এই ক্রান্তি লগ্নে দেশের এখানে আপনারা আসছেন। আমি আজকে দুপুরে আসছি, এই বিকালে মানে 2টার সময় আসছি। আপনারা খবর পাই আসছেন সবাই। এটা কোনো আমাদের কোনো পূর্ব পরিকল্পিত সভা না। আমি শুধু বলছি আমি রাত্রে আসবো, এশার নামাজের পরে বাজার কমিটি বা এখানে একটু বসবো, এখানে আসবো, এখানে এসে আমরা কথা বলবো। আমার সভাপতি সাহেব কই? আসেন, সামনে আসেন। আমরা এখন এই 9টায় নামাজ শেষ হইতে আমাদের যেহেতু 9টার সময় দর্পণ শুরু হয়েছিল, এই জন্য আমাদেরকে সভাটা 9টার সময় শুরু করে দিতে হয়েছিল। এই জন্য নামাজ পড়ে অনেকে আসতে পারেনি। আমি সবাই আসেন, আসেন, আপনারা আসেন। এখন আমি আপনাদেরকে কয়েকটি অনুরোধ করতে চাই। সেটি হচ্ছে দেখেন, দেখে দেখে আমাদের একটা বছর চলে গেল। আপনাদের নিশ্চয় মনে আছে গত বছরের জুন জুলাই মাসে আপনাদের সঙ্গে আমি মিটিং করে এই এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি আপনাদেরকে অনেক মিটিং করেছিলাম। জুন মাসের 1 তারিখে মিটিং করেছিলাম, মনে আছে আপনাদের? আমি জুলাই মাসের 1 তারিখও মিটিং করেছিলাম। বলেছিলাম আমরা আন্দোলনে শরিক আছি, আন্দোলন করব, এই আন্দোলনে আপনার শরিক হন, কিন্তু আন্দোলনটা হতে হবে বিএনপি নেতৃত্বে। কি বলছিলাম আমি? আমরা বিএনপি নেতৃত্বে আন্দোলন করতে হবে, আমি সেটা বলেছিলাম এই জুলাই মাসের 1 তারিখে এখানে বসে এই মিটিং এ বলছিলাম। এবং আমরা পরবর্তীতে এই এলাকাতে আন্দোলনগুলো বেগবান হয়েছে, শান্তি শৃঙ্খলার মাধ্যমে আন্দোলন হয়েছে। এই সারা কুটিয়াদ্বীপ আগুনদিয়া থানাতে কোনো লুটতরাজ হয় নাই, ভাঙচুর হয় নাই, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এটা আপনারাই করেছিলেন। আজকে ধরেন সরকার সঙ্গে আমাদের কথা হচ্ছে, বারবার বলতেছে সরকার নির্বাচন দিবে, সরকার নির্বাচন দিবে। একবার বলছে ডিসেম্বরে দিবে, এপ্রিলে দিবে। বিএনপি ডিসেম্বরে চেয়েছিল, এখন বিএনপি মেনে নিয়েছে, ঠিক আছে আপনি ফেব্রুয়ারিতে দেন। আমি জানি না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, তবে যেহেতু আমার নেতা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন উনি মানেন, তাহলে আমরা ধরে রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। তাহলে আমাদের একটা প্রস্তুতি শুরু করা দরকার না? আমি আপনাদেরকে আগেও বলছি, এখনো বলছি, আবারও বলছি, আমার বয়স হয়েছে। আমাকে যদি আপনারা নেতা বানান, এমপি বানায়ও দেন, আমার পক্ষ থেকে আগামী 5 বছর বেঁচে থাকা সম্ভব কিনা আমি জানি না। আল্লাহ এত লম্বা আয়াত আমাকে দিবেন কিনা আমি জানি না। এই জন্য আমি বারবার আপনাদেরকে বলছি, আসেন আমরা একটা বেগবান তেজদীপ্ত কাউকে তৈরি করি। আমি যখন 91 সনে আপনাদের এমপি হয়েছিলাম, তখন আমার বয়স ছিল মাত্র 41 বছর বয়স। আমি তখন মাইলের পর মাইল হেঁটে মিছিল করতে পারছি। আমি ওই নির্বাচনে আমার কটিয়াদীপ এমন কোনো বাড়ি নাই, গ্রাম নাই, ঘর নাই যেখানে আমি যাই নাই। কি পাচ্ছিল কেউ? কোন ইউনিয়ন পাচ্ছিল বলেন? তখন রাস্তাও ছিল না, পাকা রাস্তা 1 কিলোমিটারও কটিয়াদীতে ছিল না। সে মাটির রাস্তা, কাদার রাস্তা, সেখানে হেঁটে হেঁটে আপনাদেরকে নিয়ে আজকে যারা এখানে বসে আছেন, সৌভাগ্যক্রমে আপনারা কেউ ছিলেন না, তা আপনাদের বাবা মারা ছিল, বাবারা ছিল, চাচারা ছিল। কি মাইন্ড করেন না? আপনারা ছিলেন না মানে
আপনাদের বয়স ছিল তখন 12, 13, 14 বা 10, কিন্তু আপনাদের বাবা চাচারা সবাই ছিল, এখানে যারা আছেন তাদের বাবা চাচা গ্রামবাসী সবাই ছিল, কি মধ্যে সবারই মুরব্বীরা ছিলেন, এবং সেই মুরব্বীদের হাত ধরেই আজকে আপনারা আমার সঙ্গে আছেন। আগামীতে তো আমি থাকবো না, আপনারা থাকবেন, এটাই বাস্তবতা। সত্যটা কি? আপনারা অনেকেই থাকবেন, কিন্তু আল্লাহ হয়তো আমাকে রাখবে না, এবং আমি তো অপেক্ষাই করছি আল্লাহর কাছে ফেরত যাওয়ার জন্য। এটাই তো আমার একমাত্র লক্ষ্য। আমি আল্লাহর কাছে আসছি, আমি আবার আল্লাহর কাছে ফিরে যাব। আমার জন্য আগামী প্রস্তুতি না নিয়ে আমি আপনাদেরকে প্রস্তুত করতে চাচ্ছি। আমি চাচ্ছি আগামীতে 40 বা 35, 30 এরকম বয়সের কাউকে নমিনেশন দেন, যাকে নিয়ে আমরা নির্বাচনে জয়লাভ করতে পারলে সে অন্তত আগামী 20-25 বছর আপনাদেরকে সেবা দিতে পারবে। যদি আমরা নতুন প্রজন্মকে তৈরি করতে পারি, তাহলে সেই প্রজন্ম আগামী 15-20 বছর আপনাদেরকে সেবা দিতে পারবে। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের নতুন করে দলটাকে সাজাতে হবে। আপনারা জানেন আমরা যখন শুরু করেছিলাম, কিভাবে শুরু করেছিলাম? আমি গ্রামে গ্রামে গিয়ে, ঘরে ঘরে গিয়ে কমিটি করেছিলাম, এবং সেই কমিটি কাদের ছিল? সব ছিল ছাত্ররা, সব অল্প বয়সে ছিল, যখন আপনাদের বয়স কম ছিল, আপনারা ছিলেন। আর আপনাদের বাবা চাচারা ছিলেন মুরব্বী, তারা অফিসে থাকতেন। এখন আজকের দিনে আমাদের যেটা করতে হবে, একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি হলো তার ছাত্র সংগঠন। এদেরকে বলা হয় ভ্যানগার্ড, বা যাকে আমরা বলি পদাতিক বাহিনী বা ইনফেন্ট্রি, যারা মাঠে মাটি কামড়ায় যুদ্ধ করে, যারা মাটি এবং মানুষের সঙ্গে থাকে, যারা শক্তিশালী, তেজবান, বেগবান, তারা হলো ছাত্র সংগঠন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, তাদের কোনো দায় দায়িত্ব নাই, লায়াবিলিটিস নাই, বিস্তার নাই, তারা শুধু জানে সামনে আগাতে। ক্লাস 7 এর ছেলে উদ্দেশ্য হলো 8-এ উঠা, 9 এর ছেলে উদ্দেশ্য হলো 10-এ উঠা, মেট্রিকে পড়ার ছেলে উদ্দেশ্য হলো মেট্রিক পাস করে 11 ক্লাসে যাওয়া, 12 ক্লাসে যে ছেলে পড়াশোনা করে তার উদ্দেশ্য একটা, পাস করে কলেজে, বিশ্ববিদ্যালয়ে যাওয়া। তাদের ছাত্র হলো সামনের দিকে আগায়, তারা হলো ভ্যানগার্ড, আমাদের পদাতিক বাহিনী। এই ছাত্র সংগঠন শক্তিশালী আমরা করতে পারি নাই বলে আমাদের কষ্ট হয়েছে। গত 15 বছর আমরা অনেক ভোগান্তি হয়েছে। কেন? আমাদের এই ছাত্র সংগঠনটা শক্তিশালী ছিল না। আমরা কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আমরা সরে আসছি। আজকে আমি মনে করি আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন গুলাকে শক্তিশালী করতে হবে, যাতে ওখানে কেউ ঢুকে পড়তে না পারে, ওখানে যেন নিয়ন্ত্রণ কেউ নিতে না পারে। আমাদের ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের শক্তিশালী করতে হবে। কি মনে করেন আপনারা? তাহলে দেখবেন যে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা আমাদের বিশাল শক্তি হিসাবে, মাটির শক্তি, পদাতিক শক্তি হিসাবে দাঁড়িয়ে যাবে, যাদেরকে যুদ্ধে, যে কোনো যুদ্ধে আমরা প্রথম সারিতে পাবো। যারা শহীদ হবে, শহীদ কারা হয়? যাদের বয়স 20 বছরের কম। 30-40 বছর শহীদ হলে তো তার ছেলে মেয়ে না খেয়ে থাকবে, বাপ মা, তার দায় দায়িত্ব আছে, সে শহীদ হবে কেন? শহীদ হবে আমার ছেলে, আমার নাতি, কি বলে, যার বয়স 16, 17, 18, 19, 20, 21, 22 বিয়ে শাদী করে নাই, তাদের সময় হলো শহীদ হওয়ার। আজকে আমাদের সেই শহীদ বাহিনী বানাতে হবে, যারা আগামী দিনে বাংলাদেশের যে কোনো সমস্যা সমাধানের জন্য, মোকাবেলা করার জন্য তারা প্রথম কাতারে দাঁড়িয়ে শহীদ হতে পারবে। আমাদের এরকম একটি ছাত্র সংগঠন গড়ে তুলতে হবে, যারা হবে সৎ, নিষ্ঠাবান, ত্যাগী এবং দলের জন্য নিবেদিত। এই ছাত্র সংগঠনের পরে আমাদেরকে তৈরি করতে হবে আরেকটি জিনিস, সেটা হচ্ছে স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান। স্বেচ্ছাসেবক কারা? যারা জনগণকে সাহায্য করে, ডাক্তার, মাস্টার,
ভ্যান চালক, অটো চালক, এরা কি করে? মানুষকে সাহায্য করে, এরা সহায়তা করে। একটা ভ্যান চালক কি করে? আপনাকে ব্যাটে করে নিয়ে পৌঁছে দিয়ে আসে, সাহায্য করে না সে? সে স্বেচ্ছাসেবক। পারিশ্রমিক নেওয়ার দরকার পড়ে, দিতে হয়। সে মসজিদের মুয়াজ্জিন, সে আজান দেয়, সে আমাকে সাহায্য করে নামাজের সময় মতো যাওয়ার জন্য। এই যে স্বেচ্ছাসেবক যারা আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, উকিল সাহেব বলেন সহায়তা করে, ট্রেনের ড্রাইভার, প্লেনের চালক, তারা সহায়তা করে, আমার অটোর ড্রাইভার, তারা সহায়তা করে। আমাদের এই প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে, যারা জনগণকে সহায়তা করতে রাস্তায় নেমে আসে। একটা ভ্যান চালক, একটা অটো চালক ঘুমিয়ে কি করে? দৌড়ে তার অটোটা নিয়ে স্টেশনে দাঁড়ায় থাকে, প্যাসেঞ্জার নামলে পরে তাকে নিকলিতে পৌঁছে দিয়ে আসবে। এটা কি নিবেদন না? নিবেদিত প্রাণ না? টাকা তো আমাদের কামাইতে হবে, সবাই আমরা টাকা কামু, কিন্তু ও কেন আসতেছে স্টেশনে ভোরবেলা? ও দৌড়ে তার রিক্সা ভ্যানটা নিয়ে, তার অটোটা নিয়ে সে কেন স্টেশনে আসতেছে? ওই যে ভোরের ট্রেন লোকটা নামবে, তাকে করগাঁও, নিকলি, পাখন্দা, ফুলেঘাট পৌঁছে দিয়ে আসতে হবে। একই বলে স্বেচ্ছাসেবক। এদেরকে সম্মান করতে হবে, এদেরকে অত্যাচার থেকে, নিপীড়ন থেকে রক্ষা করতে হবে, চাঁদাবাজির হাত থেকে ওদেরকে রক্ষা করতে হবে, রাস্তায় ঘাটে যারা নিপীড়িত না হয় রক্ষা করতে হবে। একজন আদালতের উকিল, সে আমাকে সাহায্য করে আইনে আশ্রয় নিতে। একজন ডাক্তার, সে আমাকে সহায়তা করে চিকিৎসার জন্য। একজন নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সে সহায়তা করে আমাদের সেবা সুযোগ দেওয়ার জন্য। একজন পোস্ট মাস্টার সহায়তা করে আমার প্রিয় চিঠিটা পৌঁছে দেওয়ার জন্য। একজন স্টেশন মাস্টার, সে সাহায্য করে ট্রেনটার সময় মতো এসে নদীকে পাঠাইতে। এরা হলো আমাদের স্বেচ্ছাসেবক। এদেরকে সম্পর্কিত করতে হবে, ওদেরকে একটা ব্যানারে আনতে হবে, তাদেরকে একটা সম্মানজনক পর্যায়ে দিতে হবে। তারপরে আসেন আমাদের শ্রমিক সংগঠন। শ্রমিককে, যে তার ঘাম দিয়ে, শ্রম দিয়ে উৎপাদন করে। মেশিন দিয়ে উৎপাদন হয় না, যেগুলো উৎপাদনের শ্রম দরকার। শ্রম মানে মানুষের ঘাম, ঘাম না ঝরাইলে কোনো শ্রম হয় না। এই শ্রম যারা দেয়, যারা মেশিন চালায়, যারা উৎপাদন করে, সে শ্রমিক। এই শ্রমিকের শ্রম যাতে বৃথা না যায়, যে উৎপাদন করে, যে মানুষের প্রয়োজনীয় জিনিস তৈরি করে দেয়। আমার কলম লাগবে, পেন্সিল লাগবে, খাতা লাগবে, কে বানায়? শ্রমিক বানায়। আমার ধানকে, চাউল কে বানায়? শ্রমিক বানায়। আমার মশলা কে কুটে দেয়? শ্রমিকের মশলা কুটে আমি খাই। কাজে আমার শ্রমিক লাগবে। আমার মিল কারখানায় এই টেলিফোন কে বানায়? এই কম্পিউটার কে বানায়? এই মাইক, এই সবকিছু, আমার জামা, আমার কাপড় কে বানায়? শ্রমিক বানায়। কি দিয়ে বানায়? তার শ্রম দিয়া। সুতা আছে, কাপড় আছে, সবকিছু আছে, কিন্তু শ্রমিকের শ্রম নাই, জামাটা হবে? কি মেম্বার, রিপোর্ট মেম্বার হবে? সুতা আছে, কাপড় আছে, বোতাম আছে, সুইং মেশিন আছে, কিন্তু জামাটা হবে? কাপড় আছে, সব আছে, হবে? ওই আমার মেয়েটার, গার্মেন্টস এর মেয়েটার শ্রম লাগবে। শ্রম দিলে পরে আমার জামাটা হবে। আপনার ঘরে চাল নিছেন, ডাল নিছেন, মাংস নিছেন, মশলা নিছেন, তরকারি হবে? আমার বাবুর্চির বা আমার মার বা আমার খালার শ্রম দিতে হবে। ওই শ্রমটা দিলে কি হবে? খাবারটা তৈরি হবে। এই শ্রমের মূল্য দিবেন না আপনি? এই শ্রমিক দিকে আমাদের সংগঠন করতে হবে। এই শ্রমিক দিকে অত্যাচার হাসতে বাঁচাতে হবে। তাদের ন্যায্য অধিকার দিতে হবে, তাদের পাওনা নিশ্চিত করতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটি হবে রাজনৈতিক দলের অঙ্গীকার। ওই শ্রম দিয়ে যেন শ্রমিক তার জীবন ধারণ করতে পারে। তার উপরে চাঁদাবাজি বন্ধ করতে হবে, তাকে অত্যাচার থেকে বন্ধ করতে হবে, তাকে বিচারের নামে নির্যাতন বন্ধ করতে হবে, তারা তদন্তের নামে পুলিশের নির্যাতন বন্ধ করতে হবে, তাদের রাস্তায় ঘাটে চলা ফেরার নিরাপত্তা দিতে হবে।
এটি তার দায়িত্ব কার? রাজনৈতিক দলের। রাজনৈতিক দল সে নিশ্চিত করবে। তারপরে আসেন আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমরা আমাদের খাদ্য উৎপাদন করি। বাংলাদেশে এখন এমন কোন পরিবার নাই যে কৃষক পরিবার না। যিনি মাস্টারি করেন তারও 2 বিঘা জমি আছে, সেও 2 বিঘা জমিতে ধান চাষ করা, পাট চাষ করা। তো বাংলাদেশ মূলত কৃষকের দেশ। তাহলে কৃষক যাতে ন্যায্য মূল্যে তার কৃষি উপকরণ পায়, তাকে যেন খাজনার নামে অত্যাচার না করে, তার সেচের জন্য ব্যবস্থা করা হয়, তাকে সার কীটনাশক দেওয়া হয়, তাকে যেন শস্য উৎপাদন করার জন্য নিশ্চয়তা দেওয়া হয়, তার নিরাপত্তা দেওয়া হয়, তার উৎপাদিত কৃষি দ্রব্যের ন্যায্য মূল্য যেন পায়, সেটা দেখার দায়িত্ব কার? রাজনীতিবিদদের। রাজনীতিবিদেরা এইটা নিশ্চিত দিবে, তখনই জনগণ তাকে ভোট দিলে সরকারে যাবে, সরকারে গিয়ে রাজনীতিবিদেরা কৃষকের স্বপ্নটাকে বাস্তবায়িত করতে হবে। তাহলে আগে আমাকে কৃষককে সংগঠিত করতে হবে, কৃষকের দাবির সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে। কৃষক কি চায়, আলিরিয়াস কি চায়, এটা আমার দেখার বিষয় না। ওই মজুমদার কি চায়, এইটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় রিপন কি চায়, আমার দেখার বিষয় আমার দেশের কৃষকরা কি চায়, শফিক কি চায়, দুলু কি চায়। এরা কৃষক, এরা মাটির জমি চাষ করে আমাদের জন্য খাদ্য উৎপাদন করে। আমরা চাল খাই, ডাল খাই, ভাত খাই, মাছ খাই, মাংস খাই। কে উৎপাদন করে? গরুটা কে পালন করে? ছাগলটা কে পালন করে? মুরগিটা কে পালন করে? কৃষক। তার অধিকার দেখবো না আমরা, তাকে চাঁদাবাজি করাবো। বাজারে গেলে তাকে ট্যাক্স দিতে হবে, গরু হাটে গেলে তাকে আমি সরকারের নামে পয়সা আদায় করবো। কি বলে রেখে বাজারে খাজনা আদায় করবো, ইজা আদায় করবো। ঈদের বাজারে গরু বিক্রি করতে পারবে না, আর সরকার বলবে জনবান্ধব সরকার। সরকার বলবে জনগণের জন্য কল্যাণ করতেছি, আর কৃষক কুরবানি হাটে তার গরু বিক্রি করতে পারবে না। এর প্রতিবাদ যদি করতে না পারি, তাহলে রাজনীতি কেন করবো আমরা? কার জন্য করবো? কাজে আজকে আমাদেরকে এই কৃষকদেরকে বাঁচানোর জন্য রাজনীতি করতে হবে, কৃষকদেরকে সম্মিলিত করতে হবে। কাজে আমি যেটা বলছি, আজকে আমার দেশের অর্ধেক মহিলা, যাদের বেশিরভাগই বেকার, কিন্তু আবার সারাদিন কাজ করে। বাড়ির ঘর ঝাড়ু থেকে নিয়ে হাঁস মুরগি পালন, রান্না বান্না করা, ঘর দর ছুপ করা, ঝাঁপ দেওয়া, ফুক দেওয়া, সব কে করে? মহিলারা। আমার মা বলে না, তাদের বেতনও নাই, ভাতাও নাই, সময় মতো খাওয়ান দাওয়াও নাই। অনেকের ঘরে গিয়ে দেখেন আপনার বিছানা আছে, তুষকটা আছে, কিন্তু বিবি সাহেবের তুষক নাই। ওই সাইডদের টাইম দিয়ে তো হুতম লাগে। কি মিশা কথা বলেন? কিন্তু ওই মহিলা তো ভোটার, ওর তো একটাই ভোট। আলী রিয়াজে যেমন একটা ভোট, মজুমদারে যেমন একটা ভোট, ওই আবার গ্রামের মাঠেরও একটা। ওই ভোটটা তো আমার পাওয়ার অধিকার থাকতে হবে। এই ভোটটা সে কাকে দেয়, ভোটটা নিয়ে আসে, তার ব্যবস্থা করতে হবে না? তাহলে আমার এই মহিলাটা একটু সংগঠিত করতে হবে, যাতে এই মহিলা মানুষ, আমার যা দরকার, যা আমার খিদে লাগে, খাবার দরকার, আরাম দরকার, ওই মহিলাটিরও একই পরিমাণ দরকার, সমান পরিমাণ দরকার। আমি কি সে নিশ্চিত করতে পারছি? আমার সমাজ কি নিশ্চিত করতে পারছে সেটা বলেন? আমি কি আমার মার, আমার স্ত্রী, আমার কন্যার, আমার বোনের স্বাস্থ্য সেবা, সুস্থতা নিশ্চিত করতে পারছি? আমি তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছি? একটা মহিলা ধর্ষিত হলে আপনারা সারাদিন চিৎকার করে উঠেন, কিন্তু কত মহিলা আজকে ঘরে ঘরে প্রস্তুত হচ্ছে তার খবর রাখেন? একটা মহিলা রাস্তায় হাঁটতে পারে না, তার চোরে ধর্ষণ করেন, তাকে বন্ধ করতে পারেন আপনি? একটা উঠতি বয়সের মেয়ে স্কুল কলেজে আসতে পারে না, তাকে রাস্তায় আপনার টিটকারি মারেন, তাকে কিছু বলতে পারেন না। এটা ধর্ষণ না? এটা তো ধর্ষণ। তাহলে সেই অধিকার নিশ্চিত করতে পারছি? আমরা কি বাংলাদেশের মাটি, মানুষ, রাস্তাঘাট নিরাপদ করতে পারছি?
বলেন? তাহলে রাজনীতিটা কার জন্য করতেছি আমরা? এই সংবিধান লিখবো আর সংবিধান বাদ দিব। আর ওনারা যারা লেখাপড়া করে ঢাকা গেছেন, ওনারা গ্রামতে গেছেন না? মজুমদারের বাড়ি গ্রামে না? আলী রিয়াজের বাড়ি গ্রামে না? ওর জমিতে গিয়ে দেখেন তো কে চাষ করে, ওর টাকাটা দেয় কিনা ঠিক মতো। ওনারা ঢাকায় বসে বড় বড় কথা বলেন, বাংলাদেশ সরকারের বিরাট বিরাট মার্বেল পাথরের ঘরে বসে সারাদিন মিটিং দেখান। ওই ঘরটা কার বাপের টাকা কিনা? এই শ্রমিকের বাপের টাকা কিনা, কৃষকের বাপের টাকা কিনা, মনির? আর আপনার ওখানে পয়সা পার উপরে পা তুলে কথা বলেন। পাটা যখন সামনে দিকে দুলান, পাটা কার দিকে দেখা? জনগণের দিকে পাটা দেখা। এটা বুঝে রাখবা, পাটা কোন দিকে যায় ভাই? জনগণের দিকে পা উঠে আপনারা সেই পাশার বসে আলোচনা করেন সংবিধানের কোন শব্দ বদলাবেন না বদলাবেন। কিন্তু আমার মেয়েরা মায়েরা রাস্তায় চলতে পারে না, নিরাপত্তা নাই, সেই কথা বলছেন একবার? সে আলোচনা করেছেন আপনারা একবার? সারা বাংলাদেশের মানুষ কিভাবে নিরাপত্তা দিবেন? আমরা রাজনীতি করি ওই মাদের জন্য, বোনদের জন্য, স্ত্রীদের জন্য, কন্যাদের জন্য। কি কার জন্য করি রাজনীতি? কার জন্য করি আমরা? আমরা এদের নিরাপত্তার জন্য রাজনীতি করি। এদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই জন্য যখন আমরা কড়াকড়ি হয় তখন আমাদেরকে বলেন আমরা সন্ত্রাসী হয়ে গেছি। আমরা হাজারবার সন্ত্রাসী হবো জনগণের নিরাপত্তার জন্য। কি বলে? আমরা জনগণের কল্যাণের জন্য, জনগণের মুক্তির জন্য, জনগণের অধিকার কায়েম করার জন্য আমরা সন্ত্রাসী হব, বিপ্লবী হব। আমরা কোনো বাধা মানব না, সকল বাধা উপড়ে তুলব। রাজনীতির মধ্যে আজকে আমাদের এই যে বললাম ছাত্র, স্বেচ্ছাসেবক, শ্রমজীবী, কৃষক, মহিলা, তাদেরকে সংগঠিত করতে হবে। আর রাগ করেন না, একটা ব্যাপার সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে যুব সম্প্রদায়। এরা পরগাছা হয়ে গেছে, এরা না কামের না, এদের কোনো কাজে পাবেন না, কিন্তু বড় সেক্টর দেশে পড়ে যাবে। দেখবেন ইস্তারি করা কাগজ করে আইছে, আন্দোলনে পাবেন না, মাঠে পাবেন না, ঘাটে পাবেন না, কিন্তু বক্তৃতা মাইকে সবার আগে, সাদাবাজি সবার আগে, টেন্ডারবাজি সবার আগে, ঠিকাদারি সবার আগে। তারা থানার দালাল, উকিলের দালাল, স্টেশনের দালাল, টিকিট ব্রেকার, কি সব পাবেন কি যুব সম্প্রদায়। কারণ অর্থ চাকরি নাই, বাকি নাই, রুল কিছু নাই, কাজও নাই, পড়াশোনাও নাই, শ্রমজীবীও না, শ্রম দেয় না, স্বেচ্ছাসেবক না, ছাত্র না, পড়াশোনাও করে না, মহিলাও না, তারা কি করে খাবে? দেখেন পৃথিবীতে অনেক বড় বড় শক্তি, ইন্দিরা গান্ধীর মতো শক্তি পতন হয়েছে এই যুব সম্প্রদায়ের জন্য। যুব কংগ্রেসের জন্য সে ৭৩ সালে ক্ষমতা হারাইছে। আমাদের সাত্তার গভর্নমেন্ট এই কাসেম যুব লাগি একসাথ ক্ষমতা নিয়ে গেছে। বুঝতে পারছেন? কাজে ভাই এই যুব সম্প্রদায়ের সম্বন্ধে সাবধান। আমি ভাই মাপ চাই, আমার আপনার গালাগালি করেন, যা খুশি করেন, আপনাদের কাছে মাপ চাই, সাদাবাজদের কাছে মাপ চাই। আমি চাঁদাবাজদেরকে আমি আমার সঙ্গে নিব না, আমি দখলদারদেরকে আমার সঙ্গে নিব না। যারা টাউটামি করে, দালালি করে, বাজারের দালালি করে, হাট বাজারি যারা নেয়, এদের স্থান আমার সঙ্গে না। আছেন আপনারা? থাকবেন? আমরা ওদের সঙ্গে নাই। আপনি স্বেচ্ছাসেবক হন, জনগণ সেবা দেন, সেবা দিয়ে 2 টাকা দেন না, হতে গেছে। আপনি সাইকেলে উঠে দেয়, কোটি দিয়ে পৌঁছে দিয়ে 10 টাকা দেন, আমার দুটো নাই। কিন্তু আপনার সামনে তো হেঁটে গেলে 10 টাকা দিতে হবে কেন? এই যে আমার অটো রিক্সা গুলো চলে, এর সামনে হেঁটে গেলে টাকা দমলাই করে কেনে? তোর বাপের তালুক পাইছিল কেনে? তুই টাকা উঠাস। ওদিন দেখলাম ট্রাক ড্রাইভাররা বলছে, একটা কিন্তু মারা বলেছি, বলছে অঞ্জলি তোর সামনে কেউ চাঁদা কম দাঁড়ায়, উপর থেকে গাড়ি চালাই দিবি। দেওয়া উচিত। রাস্তায় চাঁদাবাজ দেখলে তার উপর গাড়ি চালাই দেবে না।
বন্ধ করতে হবে এগুলা। রাস্তাঘাটে যেই না যাবে চাঁদাবাজে আসবে, দোকানে আসবে, ধরে ভাঙতে পারবেন। তোর বাবার তাহলে কে দেয় যদি চাঁদা করে আসছস? তুই করতে তোর বাবার খেয়াল পিছিয়ে করে বল। রাজনীতি নেতাগিরি করবা, ছেলেদেরকে স্পোর্টসম্যান বানাবা, খেলাধুলা করবা, টাকা দাও, টাকা দিয়ে ফুটবল টিম করে দাও, কমিটি করে দাও, টুর্নামেন্টে খেলা দেখাও। না, তুই প্রধানমন্ত্রী যাবা আর সারা গ্রাম থেকে খেলা উঠে দিয়া খেলা তুমি প্রধানমন্ত্রী হইবা। ওই টাকা খেলা টাকা করতে আসছে প্রধানমন্ত্রী সাহেব, আপনি করতে আপনি কয় টাকা দিয়েছেন ওই খেলাটার জন্য? ওই খেলায় 50,000 টাকা খরচ হয়েছে, আপনি কয় টাকা দিয়েছেন? ওই ছেলেগুলো নষ্ট করছেন কেন আপনি? আপনার রাজনীতি করার যত শখ থাকে তাহলে ওই ছেলেকে 50,000 টাকা দেন, 50,000 টাকা দেন, দেওয়া বলেন 50,000 টাকা দিয়ে খেলাধুলার ব্যবস্থা কর, 5,000 টাকা তুই খাওয়া না তার মুখে দে নেতাগিরি করস, প্রধানমন্ত্রী হবি। আমরা প্রধানমন্ত্রী বানাইছি দেখেন না, খেলাধুলা বানাইছি না, 50,000 টাকা দেবেন, 1 লাখ টাকা দেখে 50,000 বানার মতো। আমি কেন মানুষের ছাতা উঠাবো? এই যে প্রধানমন্ত্রী সাহেবরা আসেন কীর্তি সন্তান, হ্যাঁ, এই কীর্তি সন্তান দেখে ঠ্যাঙ্গানি সন্তান রেডি করেন আপনারা। আগামী নির্বাচনে এদের বিরুদ্ধে ঠ্যাঙ্গানি বাহিনী বানাবো, যে কীর্তিটা কি করছো দেখা দেওয়া যায়। আর আমার তো ভয় নাই, আমি তো এবার প্রার্থী হবো না, সালাম দাও লাগে কি আমি জামাই হইতাম না এবার, কি জামাই হইতাম না, রুবল মহদে আর কি বলে থাকতাম না, বুঝছেন ভাই? রুবল ভাই এবার ধরবো। কাজেই আমি আপনাদেরকে বলছি, আমার ভাইয়ের মাধ্যমে আজকে আমরা অনেকে শোনাচ্ছি কথাটা, আমরা রাজনীতি করি ধান্দাবাজি করার জন্য না, আমরা রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য। কিসের জন্য করার রাজনীতি আপনারা বলেন? এখানে যারা সবাই আছে রাতে 9টা পর্যন্ত বসে আছেন কিসের জন্য? আমরা কি মেমারি খাওয়াবো এখানে? তাহলে কেন আসছেন? আসছেন জনগণের কথা শোনার জন্য। কাজেই যুবক ভাই আপনার পাশাপাশি কথা সুযোগ নিয়ে এরপরে ওনারা থাকবেন, আপনি কতক্ষণ থাকবেন বলে আপনাকে একটু বসায় রাখলাম, কিছু মনে করেন না। আমরা ইনশাল্লাহ আমরা আছি, আমরা থাকবো। তবে দর্শকের কিছু প্রশ্ন ছিল আপনার উদ্দেশ্যে, দর্শকদের কিছু প্রশ্ন ছিল, যদি এই প্রশ্নগুলো আমি প্রিয়র সঙ্গে বলবো, এই যে দর্শক এতগুলো দর্শক বসে আছে, ওনাদের একটু লজ্জা করলো না? আমি প্রশ্নটা করতে লজ্জা বোধ করে না? এইখানে যে 100 লোক বসে আছে, 300-400 লোক বসে আছে, এদের ঠিক ওনারা কি জ্ঞানী গুণী বুদ্ধিমান ও বলেন? এই যে আমাদের দৃষ্টতা, এই যে আমাদের একটা বলেন, জি জি জি, আপনি কোনখানের যদু, হ্যাঁ আপনি বলবেন মধু, এটা হবে? আপনার তো মিনিমাম সেন্স থাকা উচিত। এই জন্য তো আপনাকে বললাম যে শুনেন, এখানে 300 লোক বসে আছে, এখানে ইমাম সাহেব আছে, মৌলভী সাহেব আছে, এখানে স্কুলের হেডমাস্টার আছে, কলেজের প্রিন্সিপাল আছে, বলেন এখানে মনে করেন না লুঙ্গি পরে বসে থেকে বলে ওরা আইয়া না না। আপনারা দেখেন মানুষের হাতে ভাই শুনেন, মামুনুর রশিদ একটা ছেলে আপনাকে নাস্তিক বলতেছে, বুঝছেন? মামুনুর রশিদ করি একজন আপনাকে নাস্তিক বলতেছে, মানে বুঝেন ওরা কি পরিমাণ নাস্তিক বলবে? কারণ ও তো নাস্তিক বলবে, কারণ ও তো এতিমখানা থেকে পড়ে আসছে, পরের টাকা দিয়ে লেখাপড়া মাদ্রাসায় পড়াশোনা করছে, বুঝছেন না? ও তো এতিম, ওর বাপও আছে মাও আছে, কি বলছে? ওর গিয়ে দেখেন বাপও আছে মাও আছে, কিন্তু পড়ছে এতিমখানায়, ওই সুরা এতিমখানায়, বুঝতে পারছেন? আমাদের এখানে কয়েকটা এতিমখানা আছে, সব শুধু ভর্তি। এদিন মা এসে বসে থাকে, বাবা এসে বসে থাকে, বাপের 3টে বউ, আমার মার আবার 4টা বিয়া, বুঝতে পারছেন না? বাস্তব। এরা এতিমখানায় বসে বসে এতিম পয়সা খায়, এইগুলো হলো এই মামুনুর রশিদ, বুঝছেন না? জিজ্ঞাসা করেন আমার কথা না, কি বলেন আপনারা ভাই? শুনছেন? এরা ছাতাবাজি সন্ত্রাসী, এরাই তো এই সোসাইটি। এরাই তো এই যে আমি কেন আজকে আপনাকে বললাম মানুষের সামনে শুনেন, এরা একটা লোক একটা টেলিফোন কিনছে, তাও চুরাই টেলিফোন, তাও আগে দেখেন চুরি টেলিফোন করে কিনছে, চুরির টাকা দিয়ে কিনছে, কিনে এইটার মধ্যে এখন এটা করে কইরা বাসেই একটা গালি দিলে মানুষের কিছু লোক আছে, বুঝতে পারছেন না ভাই? আমি একটা কথা বলি, একটা মসজিদে আজান দিচ্ছে, আর আরেক উত্তর দিকে আজান দিচ্ছে, দক্ষিণ দিকে আরেকটা মহিলা ল্যাংটায় নাচতেছে,
মানুষ কোন দিকে যাবে? Yeah. মসজিদ আজানের দিকে যাবে, ওই না। ল্যাংটা মহিলার দিকে যাবে? Right. সব তো ল্যাংটার দিকে যাবে। এই ল্যাংটা পার্টি হয়ে গুলা, বুঝছেন না? এরা এরা আমাদেরকে আল্লাহ শিখায়, বুঝছেন না? এরা, আপনি চিন্তা করেন, আরবিরা আমাদেরকে মিসকিন ডাকে। আরবিরা কি ডাকে আমাদেরকে? মিসকিন ডাকে। আমাদের কর্মী, আমাদের ছেলে যে আরবে চাকরি করে, যে মানবেতর জীবন যাপন করে, একটা মুসলিম দেশ সৌদি আরব, একটা মুসলিম দেশ কাতার, একটা মুসলিম দেশ ইয়েমেন, একটা মুসলিম দেশ আবুধাবি, ওই দেশে আমাদের ছেলেরা কেন মানবেতর জীবন যাপন করবে? ওটা মুসলমান দেশ, ওখানে সে কাজ করে কেন সে তার টাকা বাড়াতে পারবে? মিসকিন হবে কেন সে? তাকে মিসকিন হিসেবে ব্যবহার করে, তারা মুসলমান না? আমার দেশের লোকেরা হজে যাবে, মক্কা মদিনায় হজ করতে যাবে, সেখানে ভিসা লাগবে কেন? আমি মুসলমান, আল্লাহ মুসলমান, আমি কাবা শরীফ কি আমার না? আমার কাবা শরীফ যেতে আমাকে আবার ভিসা লাগবে কেন? সৌদি আরব কি সরকারকে ভিসা দিতে হবে কেন? আমার কোটা লাগবে কেন? ওই বেটা আমাকে আবার শিখায়, বলেন। এই যে মুসলমান, অ্যারাবিয়ানরা কেন আমাদের প্রেমে আমাদের কাছে আসে না? আজ পর্যন্ত বাংলাদেশে যত দুর্গতি হয়েছে, যত বন্যা, ঝড় ঝঞ্ঝা, মানুষ মারা গেছে, এক একটা লোককে সাহায্য করছে এই আরবের মুসলমানরা? আমাদেরকে লুটে নিয়ে গেছে। অ্যারাবিয়ানরা আমাদের লুটতো আসতো আগে, তার্কিরা লুটছে, অ্যারাবিয়ানরা লুটছে, আফগান মুসলমানরা আমাদেরকে লুটছে, পাঠানরা লুটে নিয়ে গেছে, পাঞ্জাবে লুটে নিয়ে গেছে, এখন লুটতে চায়। এখন আমাদেরকে বিনা পয়সা শ্রম দিতে হয়। এখন ওদেরকে মন্ত্রী থেকে ঘুষটা দিলে আমাদের লোকের ম্যান পাওয়ার লাইসেন্স হয় না। সৌদি আরবের এমন কোন শালা আছে ঘুষ খায় না? এমন কোন মন্ত্রী আছে ঘুষ খায় না? ওই কুত্তার বাচ্চাদেরকে টাকা না দিলে আমাদের ভিসা দেয় না। ওরা নাকি মুসলমান, ওরা নাকি সৌদি আরবের মুসলমান। আমাদের গরিবের রক্ত চুষে তারা খায়, আমার মুসলমান বলে। কেন আমার দেশে ও দেশে ইয়া লাগবে? ও টাকা দিতে হবে চাকরি করতে গিয়া। আমি যখন চাকরি, আমার দেশে চাকরি দিই, আমি টাকা দিয়ে চাকরি দিই কর্মচারীকে। তাহলে সৌদি আরবে কি সে কাজ করবে, তার শ্রমের বিনিময়ে টাকা পাবে, তাকে কেন টাকা দিতে হবে? কেন তাকে ভিসা কিনতে হবে? ও মুসলমান না? হারাম করে বাচ্চারা, ওরা নাকি মুসলমান? ও সৌদি আরব মুসলমান, ইরানিয়ানরা মুসলমান, তা আমার কাছে টাকা নেই কেন? মালয়েশিয়ানরা মুসলমান, তা আমার টাকা নেই কেন? আমার শ্রমিকদের কাছ থেকে টাকা কেন নেয়? কেন আমাকে শ্রমিকের পারমিশন দিয়ে টাকা লাগবে? এই শ্রমিক তো তোর কাজ করে দিচ্ছে, তোর অর্থনীতি ভালো করে দিচ্ছে, তোর দেশে কাজ করতেছে, জি। সেই তার কাছে তুই কেন চাঁদাবাজি করবি? চাঁদাবাজি না? কি বল মানে? এইটার প্রতিবাদে মুসলমানের বাচ্চারা করে না কেন? মুসলমান, হ্যাঁ? অথচ আমাদের দেশে শোষণ করতে করতে যতটা ছেলে বিদেশে গেছে, দেখেন বাড়িঘর আছে কিনা? তারপর নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। এখানে কত লোক বসে আছে, অর্ধেক বিদেশ থেকে আমেরিকায় এই সৌদিতে ঘুরে আসছে, দেখেন সবাই নিঃস্ব। এইখানে যারা বসে আছে, দেখেন কি মেম্বার বলো, এই সৌদি আরব ভালো, এরা তো মুসলমান না, আমাদের মিসকিন দাঁড়ায় কেন? 5 লাখ টাকা লাগে, কি হলো? আকামা জিনিস টাকা নিবি কেন? হয় মুসলমানের বাচ্চা, এই মুসলমান সৌদি বাচ্চা, তুই টাকা নিবি কেন আকামা অফিস থেকে? আমার শ্রমিক কাছ থেকে আকামা নিবি? শ্রমিক গরিব মানুষগুলো যাচ্ছে, শ্রম দিচ্ছে। তোদের বাড়িতে আমাদের মেয়েরা শান্তি রাখতে পারে না, রেপ হয়, হাজার হাজার মেয়েরা মান সম্মান খোয়ে আসছে সৌদি আরবে গিয়া। আমার সরকার কিছু বলেও না। আজকে মেয়েরা সৌদি আরবে যেতে ভয় পায়, আজকে মেয়েরা মধ্যপ্রাচ্যে যেতে ভয় পায়। কি ঠিক না বেটি বলেন? ওরা মুসলমান না? সৌদি আরব মুসলমান না? আবুধাবি মুসলমান না? দুবাই মুসলমান না? মালয়েশিয়া মুসলমান না? তাহলে আমরা মুসলমান, আমাদের টাকা লাগে কেন রে ভাই বেটা না? এই যে দেখেন লেখছেন 12,000 রিয়াল লাগে কেন? হয় মুসলমানের বাচ্চা, হ্যাঁ? কেন লাগে? এইগুলা বললে আমি খারাপ, এগুলা বললে আমি পাগল, আমি পাগল। আকামার পরে লাগে, আরো পয়দা দেওয়া লাগে, পরে বলে মুসলমান দেশ।
বলেন? আবার ওইখান থেকে মুসলমান পরে এসে আবার আরবি জুব্বা পরে আমাদের দেশে ঘুরে, বুঝছেন না? এই তো দুঃখ। এই দুঃখ গুলো বলতে গেলেই তো আমি ভালো না ভাই, বুঝতে পারছেন না? তোমরা এই বিভিন্ন জায়গাতে সৌদি ব্যবহার কেমন রে ভাই? হ্যাঁ, লজ্জা করে না বলতে সৌদি ব্যবহারটা কেমন? আমাদেরকে মানুষ না, মনে উনি করে সৌদি। বলছেন, আক্তার ভাই উনি বলছেন সৌদির ব্যবহার কেমন সেটা বলেন ভাই, মানে ওরা যে খারাপ এই তো বললাম, বিহেভটা করে। কেমন ব্যবহার করে? জি জি তারা আমাদেরকে মিসকিনের মতো ব্যবহার করে, আর এখানে আমাদেরকে গোপনে টাকা পাঠায়, টাকা পাঠায়, কিছু লোকের নামে টাকা পাঠায়, মসজিদ বানায়। আমার এটা কয় না কে দিছে? ওই হালার মধ্যে আমার দানবীর হয় এখানে, বুঝছেন না? পরের টাকা দিয়ে মসজিদ বানায়, সে আমার দেশে দানবীর হয়। কে মসজিদ বানাচ্ছে? উনি আল্লাহর কাজ করতেছে, টাকা কিন্তু চুরি করে বানায়, হুন্ডি করে বানায়, আমার দেশটা করাপ্ট করতেছে। এই সৌদি আর না, এই আবুদের বলে না, গোল স্মাগলিং করে আমার দেশের লোকদেরকে, ঠিক মতো বেতন দেয় না, পাতা দেয় না, আর কি ক্ষতি করে করে ধরে ধরে জেল কেন ঢুকায়, যে দেখে আর বেতন দিতে দেয় না, ফ্যামিলি ধরে না ঢুকায়। মানে এগুলো তো বলাও যাচ্ছে না। নতুন সরকার, এই সরকার গুলো আছে অন্যের কাজ করার জন্য, পোর্ট দিয়ে দিব, রাস্তা দিয়ে দিব, এটা দিয়ে দিব, ওইটা দিয়ে দিব। এখন আবার গ্রামীণ আবার ম্যান পাওয়ার কোম্পানি করছে। কি লাভের কোম্পানি? ম্যান পাওয়ার কোম্পানি। যদি লাভের না হয়ে থাকে, এই ম্যান পাওয়ার, গ্রামীণ ম্যান পাওয়ার কি বিনা পয়সা নিবে? গ্রামীণ ম্যান পাওয়ার কি জনগণের কাছ থেকে বিনা পয়সা নিবে? চিন্তা করেন, একটা শ্রমিক যার রুজ দিবি, কত টাকা রুজ দিচ্ছ, তার বিমান বেড়াতন লাগে, তার মেডিকেল করণ লাগে টাকা দেয়া। জি কি পরে অত্যাচার বলে শ্রমিকদের উপরে, কি পরে অত্যাচার হলে পড়ে। একটা মেয়ে গিয়ে তোদের বাড়িতে কাজ করবে, তোদের উপকার করবে, সেই মেয়েটাকে ধর্ষণ করছ তোরা। এই মেয়েটা টাকা দিতে হয়। এইগুলা নিয়ে আমরা কথা বলতে পারি না। রাজনীতিবিদদের সব এমন সারা কথা বলে যাও, রাজনীতিবিদ হয়েছি, মানে রাজনীতিবিদ মানে মানে কি বলবো, এক আলী রিয়াজের পায়ের তলকে পড়ে থাকে শুয়ারের বাচ্চারা। রাজনীতিবিদ হয়েছ, তারা রাজনীতিবিদ, রাজনীতি করে। তাহলে কি বলবো বলেন? কাকে গালি দিব? তুই তো নিজের মাথার উপরে পড়ে। আমার তো আর চাওয়া পড়া কিছু নয়, আর কদিনে বাঁচবো? তো ইচ্ছা